একজন আর্মি যে কিনা একাই 300 জন সৈনিককে হত্যা করেছিল, যাকে মারা ছিল একদমই অসম্ভব। এমনকি রাশিয়ানরাও তাকে দেখে ভয় পেত। এবং সেই আর্মি এবার খুঁজে পেল 20 কেজি সোনা, এবং সেই সোনা তার কাছ থেকে ছিনিয়ে নিতে চায় একদল নাৎসি সেনারা। তারা কি পেরেছিল সেই আর্মির কাছ থেকে এই সোনাগুলো নিতে? আজকে তোমাদের দুর্দান্ত এক মাস্টারপিস মুভির গল্প শোনাতে যাচ্ছি, যা দেখলে তোমাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে। বলছিলাম শিশু মুভিটার কথা, হঠাৎ করে এরকম নাম কেন দেওয়া হলো সেটা না হয় মুভিটার ভিতরেই বলবো। তো চলুন শুরু করা যাক আজকের এই মুভিটার গল্প। সময়টা ছিল 1944। গোটা ইউরোপ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে জ্বলছিল। তা থেকে ফিনল্যান্ডও বাদ যায় নাই। তবে ততদিন জার্মানিরা অনেক দুর্বল হয়ে গিয়েছিল আর তাদের হার নিশ্চিত ছিল। এই জন্য জার্মানি নাৎসি সেনারা পিছু হটতে শুরু করে। এরই মাঝে ফিনল্যান্ড আর রাশিয়ার মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছিল। কিন্তু জার্মানিকে হারানোর জন্য রাশিয়া এবং ফিনল্যান্ড নিজেদের সেই যুদ্ধ বন্ধ করে একটা চুক্তি করে যে করেই হোক তাদের দেশ থেকে জার্মানিকে তাড়াতে হবে। সেই চুক্তি মতো ফিনল্যান্ডের দায়িত্ব পড়ে তাদের দেশ থেকে সমস্ত নাৎসিদের তাড়ানোর জন্য। এদিকে নাৎসি বাহিনীরা তো হেরে গিয়ে পিছু হটছিল, কিন্তু তারা এতটাই নৃশংস ছিল যে তারা ফেরার পথে তাদের সামনে যে সমস্ত শহর বা গ্রাম পড়ছিল সবকিছুই তারা ধ্বংস করে দিচ্ছিল। এমনকি নিরীহ মানুষদের মেরে ফেলছিল, ফসল নষ্ট করে দিচ্ছিল, এমনকি মেয়েদেরকেও ধর্ষণ করছিল তারা। এই সবকিছুর মাঝে ফিনল্যান্ডের একটা বিশাল প্রান্তরে একটা বয়স্ক লোককে দেখা যায়। এই লোকটির নাম ছিল আতামিয়া। আতামিয়া নদীর জলে নুড়ি পাথর তুলে সেগুলোকে জলের মধ্যে ধুয়ে নিচ্ছিল। বেশ কয়েকবার ধুতেই কাদামাটি সরে গিয়ে নুড়ি পাথরের মধ্যে একটা চকচকে পাথর দেখতে পায়। আসলে এটা ছিল একটা সোনার টুকরা। আতামিয়ার মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে। আতামিয়া বহু বছর ধরে সোনা খুঁজছিল, আর আজ সেই প্রথমবার একটা সোনার টুকরা পেল। সে বুঝতে পারে এই নদীর আশেপাশে একটা সোনার খনি রয়েছে। এবার আতামিয়া ওই জায়গাতে তাঁবুটা নিয়ে থাকতে শুরু করে আর আশেপাশে গর্ত করতে শুরু করে দেয়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে কিছুই পায় না। এদিকে আকাশ দিয়ে কিছুক্ষণ পরপরই ফাইটার প্লেন উড়ে যাচ্ছিল। আতামিয়া দেখতে পারে দূরে নাৎসি আর ফেনী সৈন্যদের মধ্যে যুদ্ধ হচ্ছে, আর একটু পরপরই বিকট শব্দে বোম ফাটছে। অর্থাৎ যুদ্ধের তীব্রতা আগের থেকে অনেক গুণে বেড়ে গিয়েছে। তবে তার কাছে এসবের কোনো ভ্রুক্ষেপই ছিল না। সে যেন কিছুরই পরোয়া করে না। একদিন সকালে আতামিয়া যখন মাটি খুঁড়ছিল, ঠিক তখন হঠাৎ করে টং করে একটা আওয়াজ হয়। সাথে সাথে সে সেখানে হাত দিয়ে সেই জায়গার মাটি সরায়। দেখা যায় একটা বিশাল বড় সোনার চার এই জায়গায় মাটির নিচে চাপা পড়ে রয়েছে। আতামিয়া খুশিতে পাগল হয়ে যায়। সে কান্না করে দেয়, তার কয়েক বছরের পরিশ্রম আজ সফল হলো। সেদিন রাতেই আতামিয়া ওই সোনাগুলো তুলে ফেলে আর বন্দুক হাতে নিয়ে সারা রাত জেগে সেগুলো পাহারা দেয়। পরের দিন সকাল হতেই সে গোসল করে। আতামিয়া যখন গোসল করছিল তখন তার গায়ে অজস্র কাটা দাগ দেখা যায়, এমনকি তার পেটের মাঝখানে ছেঁড়া ছিল। এই দাগগুলোর কারণ কি তা একটু পরেই জানা যাবে। আতামিয়া এবার সোনার টুকরোগুলো তার ঘোড়ার স্লাট ব্যাগে ভরে ফেলে। এবার সে চলতে শুরু করে, আর তার পিছন পিছন তার কুকুরটাও চলতে শুরু করে। এদিকে আতামিয়া যে রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক সেদিক থেকেই একদল নাৎসি সেনারা আসছিল, যারা কিনা ফিনল্যান্ড ছেড়ে জার্মানি ফিরে যাচ্ছিল। আতামিয়াকে তারা দেখতে পেয়ে তারা সবাই দাঁড়িয়ে যায়। তাদের চোখে মুখে একটা নৃশংসতার ছাপ ফুটে ওঠে। এদিকে দেখা যায় একটা ট্রাকের মধ্যে বেশ কয়েকটা মেয়ে আছে। এই নাৎসি সেনারা নিজেদের মজার জন্য এই ফিনিশ মেয়েদেরকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। তবে আতামিয়া সেখান থেকে চুপচাপ তাদের পাশ দিয়ে চলে যায়, যেন তাদেরকে দেখতেই পায় নাই। তবে এরই মধ্যে একজন সৈনিক সেই মেয়েদের ট্রাক থেকে বেরিয়ে আসে। এর নাম ছিল উলফ। আর এই উলফ নিজের স্নাইপারটি বের করে, আর সে সোজা আতামিয়ার দিকে তার স্নাইপারটি তাক করে। তবে তখনই তার সিনিয়র অফিসার ব্রুনো তাকে আটকায়। সে বলে, শুধু শুধু গুলি নষ্ট করো না, ও নিজের মৃত্যুর দিকে যাচ্ছে। এরপর ব্রুনো চিঠি বাজায় এবং সবাইকে এগিয়ে যেতে বলে। এদিকে আতামিয়া চলতে থাকে। একটু দূরে যেতেই সে দেখতে পায় রাস্তার পাশে প্রতিটা ইলেকট্রিক পোস্টারে একটা করে মানুষের ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে এই নাৎসি সৈন্যরা। আর একটু দূরে যেতেই দেখা যায় 4-5 জন নাৎসি সেনারা একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারা এবার আতামিয়াকে আটকায়। এদের গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আগের দলটা থেকে একটু পিছিয়ে গেছে। আর এই জন্যই ব্রুনো বলেছিল এই লোকটা তার মৃত্যুর দিকেই যাচ্ছে। এবারে ওই সৈনিকদের মধ্যে একজন আতামিয়াকে ঘোড়া থেকে নামায় আর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ দাদু? ওদিকে গিয়ে কোনোই লাভ নাই, ওদিকে আর তুমি কিছুই পাবে না।
এটা শুনে আতামিয়ার হাতের মুঠো শক্ত হয়ে যায়। এরই মধ্যে আরো একজন সৈনিক গিয়ে আতামিয়ার ব্যাগ খুঁজে সেই সোনাগুলো পেয়ে যায়। 2 ব্যাগ ভর্তি সোনা পেয়ে নাৎজি সৈন্যরা তো খুবই খুশি হয়ে যায়। আতামিয়া বুঝতে পারে এবার কি হতে চলেছে। সে এবার তার কুকুরটাকে ইশারা করে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। কুকুরটা দৌড়াতে শুরু করে, তবে এরই মধ্যে সেই সৈনিকরা কুকুরটার উপরে গুলি করতে থাকে, কিন্তু কুকুরটা কোনো মতো সেখান থেকে বেঁচে দূরে চলে যায়। ওদিকে ব্রুনো আর বাকি সৈন্যরা যারা এগিয়ে গিয়েছিল তারা এবার গুলির আওয়াজ শুনতে পায়। তারা ভাবে পিছনে থাকা তাদের সাথীরা ওই বুড়ো লোকটাকে মেরে ফেলেছে। এদিকে এই সৈনিকরা তাদের হাতে রাইফেল তুলে নেয় আর আতামিয়াকে হাঁটু গেড়ে বসতে বলে। আতামিয়া এবার রেগে আগুন হয়ে যায়। সে তার শক্ত হাতে তার হাতে ছুরিটা ধরে আর মুহূর্তের মধ্যেই আতামিয়া ছুরিটা বের করে এই সৈনিকটার মাথার ভিতরে ঢুকিয়ে দেয়। এদিকে বাকি 3 জন সৈনিক একেবারে হতবাক হয়ে যায়। তারা ভাবতেই পারে নাই যে এই বয়স্ক ব্যক্তির এতটা সাহস হতে পারে। এবারে তারাও এগিয়ে আসে আতামিয়াকে মারার জন্য। আতামিয়াও ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। মুহূর্তের মধ্যেই সে দুজনকে ছুরি দিয়ে মেরে ফেলে। এরই মধ্যে আরেকটা সৈনিক আতামিয়ার পিছন থেকে চেপে ধরে, কিন্তু আতামিয়া বুদ্ধি করে সেই সৈনিকটার বন্দুক বের করে এবং তার পায়ে গুলি করে আর রাইফেল দিয়ে তার মাথার খুলিটাই উড়িয়ে দেয়। এদিকে গোলাগুলির শব্দ দূর থেকে ব্রুনো শুনতে পায়। তার এবার একটু সন্দেহ হয়। ব্রুনো সবাইকে থামতে বলে। সে এবার সবাইকে নিয়ে আবার পিছনে ফিরে আসে। এখানে এসে সে একেবারে হতভম্ব হয়ে যায়, কারণ যে বুড়ো লোকটাকে তারা এত ছোট করে দেখেছে সে কিনা তার দলের 4 জন সৈনিককে একেবারে কষাইয়ের মতো খেয়ে দিয়েছে। ব্রুনো দেখে তখনও একজন সৈনিক বেঁচে আছে। সে ওই সৈনিকটার কাছে যায় আর তার হাতে এক টুকরো সোনা দেখতে পায়। এটা দেখে ব্রুনোর কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে এই বুড়ো লোকটার কাছে প্রচুর পরিমাণে সোনা রয়েছে। এদিকে আতামিয়া ঘোড়া নিয়ে আবার তার নিজের গন্তব্যের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার পিছন থেকে আবার সেই ট্যাঙ্কের আওয়াজ শুনতে পায়। সে দেখে ব্রুনো ফুল স্পিডে ট্যাঙ্ক নিয়ে এদিকেই আসছে। আতামিয়া এবার জোরে ঘোড়া ছুটিয়ে দেয়, কিন্তু ব্রুনো পিছন থেকে আতামিয়ার দিকে তাক করে ফায়ার করতে থাকে। আতামিয়া কোনো মতো এদিক সেদিক করে সাইড হয়ে যাচ্ছিল আর মুহূর্তের মধ্যেই আতামিয়া এই ট্যাঙ্কের রেঞ্জের বাহিরে চলে যায়। এদিকে ব্রুনো আর ট্যাঙ্ক নিয়ে পিছু করে না, যেন সে কোনো কিছুর অপেক্ষা করছিল। আতামিয়াও দেখে নাৎজি বাহিনীরা আর পিছু করছে না। সে এবার তার ঘোড়ার গতি কমিয়ে দেয় আর ঘোড়ার গায়ে হাত বুলিয়ে শান্ত করতে থাকে। কিন্তু হঠাৎ করেই ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়। বোমার আঘাতে ঘোড়াটি টুকরো টুকরো হয়ে যায় আর আতামিয়াও দূরে ছিটকে পড়ে। এদিকে দূর থেকে ব্লাস্টের আওয়াজ শুনে ব্রুনোর মুখে শয়তানের হাসি ফুটে ওঠে। এবার তারা সেদিকেই তার দলমল নিয়ে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আতামিয়ার চোখের সামনে তার প্রিয় ঘোড়াটি মরে পড়ে রয়েছে। সে তার মরা ঘোড়াটিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর এখানে দেখা যায় আশেপাশে রাস্তায় অজস্র মাইন ছড়িয়ে রয়েছে। এগুলো রেখেছে ব্রুনো আর তার সৈন্যরা, যাতে এই রাস্তা দিয়ে যেই আসবে সেই যেন মারা যায়। আর এই মাইনে পা লেগেই আতামিয়ার ঘোড়া মারা গিয়েছে। আতামিয়া কোনো মতো নিজেকে সামলায় আর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার সোনাগুলো একজোট করতে থাকে, কারণ এটা ছিল তার শেষ জীবনের সম্বল। সে কোনোভাবেই এই স্বর্ণগুলো হারাতে চায় না। এরই মধ্যে ব্রুনো আর তার বাকি সাথীরা সেখানে পৌঁছিয়ে যায়। এবার তারা ট্যাঙ্কের ভিতর থেকে বাহিরে বেরিয়ে আসে এবং আতামিয়ার দিকে বন্দুক তাক করে। তবে আতামিয়ার সেদিকে কোনো ভূক্ষেপই ছিল না। সে স্বর্ণগুলো একজোট করতে ব্যস্ত হয়েছিল। ব্রুনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখতে থাকে এবং ভাবতে থাকে, এই লোকটা কি পাগল? তার সামনে সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে আছে, অথচ তার কোনো হুঁশই নেই। কিছুক্ষণের মধ্যে আতামিয়া তার ব্যাগ ভরে ফেলে আর এরই ফাঁকে সে একটা পাথরের টুকরো হাতে নেয়। এরই মধ্যে উলফ তার স্নাইপার দিয়ে আতামিয়ার দিকে তাক করে, কিন্তু হঠাৎ করে আতামিয়া তার হাতে থাকা পাথরটি ছুঁড়ে মারে একটা মাইনের উপরে। সাথে সাথে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয় আর চারিদিকে ধোয়া ধোয়া হয়ে যায়। এটা দেখে নাৎজি বাহিনীরা তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং এলোপাথারি গুলি করতে থাকে। এদিকে আতামিয়া তার হাতে থাকা স্টিলের ডিশটা দিয়ে ঢাল বানিয়ে নেয় এবং সেই গুলিগুলোকে আটকিয়ে দেয়। ব্রুনো দেখে এভাবে গুলি নষ্ট করে কোনোই লাভ নেই। সে সবাইকে থামতে বলে। যেহেতু রাস্তায় মাইন বেচানো ছিল, তাই ট্যাঙ্ক বা গাড়ি নিয়ে এদিকে যাওয়া সম্ভব না।
ব্রুনো এবার একজন সৈনিককে সামনের দিকে এগিয়ে যেতে বলে। ওই সৈনিকটা খুব ভয়ে ভয়ে এগোতে থাকে। একে তো সামনে ধোঁয়া ছিল, আর একে তো পায়ের নিচে মাইন ছিল। এরই মধ্যে একটা মাইন এসে পড়ে সেই সৈনিকটার মাথার উপরে। সাথে সাথে সেই সৈনিকটা টুকরো টুকরো হয়ে যায়। আর এই মাইনটা ছুড়ে মেরেছিল আতামিয়া। এটা দেখে ব্রুনো আর তার বাকি টিম একেবারে থতমত খেয়ে যায়। তারা টানা 6 বছর ধরে যুদ্ধ করছে, এমনটা ঘটনা কোনোদিনই দেখে নাই। এবার ব্রুনো আরো 2 জন সৈনিককে এগিয়ে যেতে বলে। এই 2 জন সৈনিক রাস্তা দিয়ে না গিয়ে রাস্তার পাশ দিয়ে দৌড়াতে দৌড়াতে যেতে থাকে। একটু দূরে যেতেই একজন ব্লাস্ট হয়ে সেখানেই মারা যায়, আর একটু পরে আরেকজনও মারা যায়। তখন ব্রুনো উল্ফকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কয়টা মাইন বিছিয়ে রেখেছো? উল্ফ বলে, আমাদের কাছে যা মাইন ছিল সব এখানেই বিছিয়ে দিয়েছি। এবার ব্রুনো সেই ঘোড়াটার দিকে এগিয়ে যায়। ওখানে একটা ট্র্যাক দেখতে পায়, আর এই ট্র্যাকটা ছিল আতামিয়ার। ব্রুনো ভাবে, এভাবে চলতে থাকলে তো তাদের সব সৈন্যরাই মারা যাবে। এবার ব্রুনো তাদের সাথে করে যেই মেয়েদেরকে নিয়ে এসেছিল তাদের 2 জনকে বের করে। এদের 2 জনের হাতে দড়ি বেঁধে রাস্তার 2 দিক দিয়ে হাঁটতে বলা হয়। এই মেয়ে দুটো ঠিক সেই দূরত্বেই হাঁটছিল যতটা দূরত্বে ট্যাঙ্কের চাকা দুটি ছিল। যদি এখানে কোনো মাইন থেকে থাকে তাহলে আগে এই 2টো মেয়ে মরে যাবে। এবারে ভাবুন ঠিক কতটা নৃশংস ছিল এই ব্রুনো। এরপর ব্রুনো যে ট্র্যাকটা পেয়েছিল সেটার ব্যাপারে তারা খোঁজ চালায়। উল্ফ এবার ডাইরেক্ট জেনারেলের সাথে কথা বলে। জেনারেলের কথা শুনে তার মুখ শুকিয়ে যায়। জেনারেল বলে, তোমাদের ভাগ্য ভালো যে তোমরা বেঁচে গেছো। এই ট্র্যাকটা যার, তার নাম হলো আতামিয়া। এ হলো ফিনল্যান্ডের সবথেকে ভয়ঙ্কর যোদ্ধা। রাশিয়ার সাথে ফিনল্যান্ডের যুদ্ধকালীন সময় আতামিয়ার পুরো পরিবার মারা যায়। সেই থেকে সে আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। তাকে ফিনল্যান্ডের আর্মিরা কন্ট্রোল করতে পারছিল না। শেষমেশ তারা আতামিয়াকে একাই রাশিয়ানদের সাথে যুদ্ধ করতে পাঠায়, যাতে সে এই যুদ্ধে মারা যায়। বলা হয় আতামিয়া একাই 300 জন রাশিয়ান সৈন্যকে মেরে ফেলেছিল। রাশিয়ানরা বহু চেষ্টা করেছিল আতামিয়াকে মারার, কিন্তু তারা পারে নাই। তখন রাশিয়ানরা আতামিয়াকে একটা নাম দেয়, আর সেটা হলো কোসেই, যার অর্থ হলো ওমর। তোমরা ভুলেও সেই লোকটার সাথে ঝামেলায় জড়িও না, তোমরা এখনই নরওয়েতে চলে যাও। কিন্তু ব্রুনো এসব কথায় কোনো পাত্তাই দেয় না। সে বলে, আমরা এমনিতেই যুদ্ধে হেরে যাচ্ছি, জার্মানি ফিরে গেলে আমাদেরকে ধরে ফাঁসি দেওয়া হবে, কিন্তু এই সোনাগুলোই আমাদের বাঁচাতে পারে। আমরা নতুন করে আবার জীবন শুরু করতে পারবো। এর মধ্যে তারা সেই মাইনের জায়গা থেকে বেরিয়ে আসে। এবার ব্রুনো ফুল স্পিডে ট্যাঙ্কটি চালাতে বলে। অন্যদিকে আমরা আতামিয়াকে দেখতে পাই। সে কোনো মতে সেই জায়গা থেকে পালিয়ে এসেছে, তবে সে বোমার আঘাতে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। আতামিয়া এখানে একটা খারাপ গাড়ি দেখতে পায়। এবার সে এই গাড়িটার পাশে গিয়ে একটু বিশ্রাম নেয়। এখানে আতামিয়ার কুকুরটাও আবার তার গন্ধ শুকে চলে এসেছে। আতামিয়ার পায়ে একটা গুলি লেগেছে। সে এবার পায়ে একটা বেল পরে নেয়, আর একটা ছুরি দিয়ে গুলিটা বের করে নেয়। বন্ধুরা, আমরা এমন অনেকেই আছি যে একটা ইনজেকশন দেখলেই ভয় পেয়ে যাই। সেখানে এই মানুষটা নিজের পায়ে লাগা গুলি একটা ছুরি দিয়েই বের করে ফেলছে। একবার ভাবুন তার মধ্যে ঠিক কতটা সাহস আর মনের জোর আছে। আর মুভিটা শুরু হওয়ার আগেই আতামিয়ার গায়ে যে কাটার দাগগুলো আমরা দেখেছিলাম সেগুলো যুদ্ধের সময় হওয়া ক্ষত, আর এই ক্ষত নিয়েই আতামিয়া লড়াই করে যাচ্ছে। আর মুভিটার নাম শিশু। এটা কিন্তু বাচ্চা শিশু নয়, শিশু একটা ফিনিশ শব্দ যার কোনো বাংলা মানে নেই। বলা হয়ে থাকে যে যখন সব আশা শেষ তখন শিশু আসে, যার লক্ষ্য একেবারে নিশ্চিত। তার সামনে যত বাধাই আসুক না কেন সে তার লক্ষ্য থেকে পিছু পা হয় না। সে যেমন সাহসী তেমনি ভয়ঙ্কর। সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। পৃথিবীর কোনো শক্তি তাকে লক্ষ্য থেকে সরাতে পারে না। তো যাই হোক, আতামিয়া তার শরীরের ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলে। তবে একটু পরেই ট্যাঙ্কের শব্দে তার আবার হুঁশ ফেরে। তো আতামিয়া দেখতে পায় নাজি বাহিনীরা তাকে খুঁজতে খুঁজতে এখানেই চলে এসেছে। আতামিয়া সাথে সাথে নিজেকে সরিয়ে ফেলে যাতে তারা দেখতে না পায়। ঠিক তখনই তার পাশ দিয়ে একটা ট্যাঙ্ক চলে যায়, কিন্তু তারা তাকে দেখতে পায় নাই। কিন্তু আতামিয়া দেখে পিছনে 2টো কুকুর আসছে, যারা তার গায়ের গন্ধ শুকে বুঝে যাবে যে সে কোথায় রয়েছে। আতামিয়া এখন কি করবে তা ভেবে পায় না। এখন সে একটা লাফ দিয়ে একটা ট্রাকের নিচে চলে যায়, আর এটা ধরে ঝুলছিল। তবে তার গায়ের গন্ধে কুকুরগুলো এদিকেই আসছিল। আতামিয়া এবার গাড়ির তেলের ট্যাঙ্ক ফুটো করে দেয়, আর সব তেল এসে তার গায়েই পড়তে থাকে। এতে তার গায়ের গন্ধে তেলের গন্ধে ঢাকা পড়ে যায়, আর কুকুরগুলো তাকে খুঁজেই পায় না। তবে একজন সৈনিক দেখতে পায় মাটিতে তেল পড়ে রয়েছে। তারা এবার গাড়ির নিচে খুঁজতে থাকে। আতামিয়া এবার গাড়ির নিচ থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে, আর উল্ফ তাকে দেখে ফেলে। সাথে সাথে সে তার স্নাইপার বের করে আতামিয়ার পায়ে একটা গুলি করে, আর আতামিয়া সেখানেই পড়ে যায়।
এবার ব্রুনো বলে, এর আর পালানোর রাস্তা নেই, একে তোমরা গুলি করে মেরো না, কুকুর দুটোকে ছেড়ে দাও। এবার কুকুর দুটো আতামিয়ার দিকেই আসতে থাকে। এটা দেখে আতামিয়া সাথে সাথে একটা দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালায়, আর মুহূর্তের মধ্যেই তার সারা গায়ে আগুন ধরে যায়। কিন্তু আগুন দেখে কুকুর দুটো পিছিয়ে যায়। এবার সেই সৈনিকগুলো এলোপাথারি গুলি চালাতে থাকে, তবে আতামিয়া দৌড়িয়ে সোজা সেই নদীর ঘাটে চলে যায় এবং সেই নদীতে ঝাঁপ দেয়, ফলে তার গায়ের আগুনও নিভে যায়। এবার সব সৈন্যরা নদীর ধারে এসে অপেক্ষা করতে থাকে আতামিয়া কতক্ষণ পর উপরে উঠবে, কারণ একটা মানুষ বেশিক্ষণ পানির নিচে শ্বাস বন্ধ করে থাকতে পারে না। কিছুক্ষণের মধ্যেই আতামিয়া একবার জলের উপরে মাথা তোলে, সাথে সাথে উলফ তার স্নাইপার দিয়ে আতামিয়ার দিকে গুলি করে, কিন্তু এরই মধ্যে আতামিয়া আবার জলে ডুব দেয়, ফলে তার গায়ে আর গুলি লাগে না। এরপর অনেক সময় পার হয়ে গেলেও আতামিয়া আর উপরে ওঠে না। তখন ব্রুনো 3 জন সৈনিক দিয়ে নদীর মাঝে পাঠায় ওই সোনাগুলো নিয়ে আসার জন্য। একজন সৈনিক এবার জলে ঝাঁপ দেয়, তবে জলের নিচে কিছু বুঝে ওঠার আগেই আতামিয়া একটা ছুরি দিয়ে তার গলা কেটে ফেলে, আর তার ফুসফুস থেকে বের হওয়া অক্সিজেন নিজে নিয়ে নেয়। এদিকে জলের উপরে রক্ত দেখে ব্রুনো আরেকজনকে জলে নামতে বলে, আর পরের জন সৈনিকটারও একই অবস্থা হয়। এবার ব্রুনো শেষে আরেকজনকে জলে নামতে বলে, কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে সে জলেই নামতেছিল না। ব্রুনো তখন উলফকে বলছিল, এ যদি নৌকা নিয়ে পালায় তাহলে তুমি একে গুলি করে মেরে ফেলবে। এরই মধ্যে দেখা যায় ওই সৈনিকটা নৌকা নিয়ে ওপারে চলে যাচ্ছিল। এটা দেখে উলফ সাথে সাথে গুলি করে ওই সৈনিকটাকে মেরে ফেলে, কিন্তু সৈন্যটা মারা যাওয়ার পরেও নৌকা এখনো এগিয়েই যাচ্ছিল, মানে ওই সৈন্যটা নিজে থেকে ওপারে যাচ্ছিল না। আতামিয়া জলের নিচ থেকে ওই নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছিল। সে এবার জল থেকে উপরে উঠে আসে এবং দৌড়াতে শুরু করে দেয়। এদিক থেকে উলফ তার মেশিন গান দিয়ে লাগাতার গুলি করতে থাকে, তবে কোনো মতে আতামিয়া সেই গুলি থেকে বেঁচে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নদীর ধারে আতামিয়ার সেই কুকুরটা চলে আসে আর আতামিয়াকে চলে যেতে দেখে ডাকতে থাকে, আর তখনই ব্রুনোর চোখ যায় এই কুকুরটার দিকে, আর তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। অন্যদিকে আতামিয়া হাঁটতে হাঁটতে তার গ্রামে পৌঁছায়, কিন্তু এ কি, চারিদিকে তো আগুন জ্বলছে। একবার ভাবুন নাৎজি সেনারা কতটা নিষ্ঠুর, তারা একটা সম্পূর্ণ গ্রামকেই জ্বালিয়ে দিয়েছে। এখানে চারিদিকে ধোঁয়া আর কান্নার আওয়াজে একটা বিষণ্ণ পরিবেশের তৈরি হয়েছে। আতামিয়া এবার চলতে চলতে একটা ভাঙ্গা বাড়ির সামনে এসে বিশ্রাম নেয় এবং বেশ কিছু সময় কেটে যায়, কিন্তু হঠাৎই সেখানে কুকুরের আওয়াজে আতামিয়ার ঘুম ভেঙে যায়। এই কুকুরের ডাক সে চেনে। আতামিয়া এবার বাইরে আসে, সে অন্ধকারে খুঁজতে থাকে তার কুকুরটাকে। এরই মধ্যে সেই কুকুরটা দৌড়াতে দৌড়াতে তার কাছে আসে। আতামিয়া তাকে ধরতেই যাবে, এমন সময় দেখে কুকুরটার গায়ে একটা বোমা বাঁধা, আর সেই বোমাতে আগুন জ্বলছে। আতামিয়া সাথে সাথে সেই কুকুরটার বোমাটি ছুঁড়ে মারে, কিন্তু তখনই বোমাটা ব্লাস্ট করে এবং আতামিয়া ছিটকে পড়ে। এরই মধ্যে ব্রুনো আর উলফ সেখানে আসে। আতামিয়ার কুকুর যে আতামিয়ার গায়ের গন্ধ শুকে তার পিছু করবে সেটা ব্রুনো আগে থেকেই জানতো। এই জন্য সে সেই নিরীহ কুকুরটার গায়ে বোমা বেঁধে আতামিয়ার কাছে পাঠিয়েছিল। এবার উলফের কাছে থাকা একটা ফাঁসির দড়ি নিয়ে সামনে থাকা একটা ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেয়, আর দড়ির একটা মাথা আতামিয়ার গলায় পরিয়ে দেয়। এবার সেই দড়ি টেনে আতামিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আতামিয়া বেশ কিছুক্ষণ ধরে ছটফট করতে থাকে এবং এর কিছুক্ষণ পরেই সে মারা যায়। আতামিয়ার মৃত্যুতে সম্মান জানাতে একজন নাৎজি সেনা তার টুপি খোলে, কারণ আতামিয়ার মতো যোদ্ধাকে সম্মান দেখানোই উচিত, তা সে যত বড়ই শত্রু হোক না কেন। ব্রুনো এবার আতামিয়ার সোনার ব্যাগগুলো নিয়ে নেয় আর এক টুকরো সোনা আতামিয়ার পকেটে ভরে দেয়। এরপর তারা 3 জন ওখান থেকে চলে যায়, আর আতামিয়ার নিথর দেহটা ওখানেই ঝুলতে থাকে। কিন্তু একটু পরেই হঠাৎ করে আতামিয়ার চোখ খোলে, অর্থাৎ সে এত সময় ধরে মরে যাওয়ার নাটক করছিল, যেন সেখান থেকে নাৎজি বাহিনীরা তাকে মৃত ভেবে চলে যায়। এবার সে অনেক কষ্টে ওই ল্যাম্পপোস্টে থাকা একটা পেরেকের উপরে নিজের পা রাখে, যাতে তার গলায় ফাঁসটা একটু হালকা হয়, কিন্তু তার পা বারবার করেই ফসকে যাচ্ছিল। আতামিয়া এবার ওখানে একটা রড দেখতে পায়। সে এবার সেই রডের মধ্যে নিজের গুলিবিদ্ধ পায়ের ক্ষতটাকে চেপে ধরে, কিন্তু ব্যথায় আতামিয়া ছটফট করতে থাকে, কিন্তু এই রডে আটকে থাকার কারণে তার গায়ের ওজন কিছুটা কম হয় আর আতামিয়া শ্বাস নিতে পারে। সেদিন সারা রাত আতামিয়া ওখানেই ঝুলেছিল, কিন্তু পরের দিন সকালে অনেক নিচ দিয়ে একটা প্লেন উড়ে যায়।
আর আতামিয়া যেই পোস্টারে ঝুলেছিল সেটা হাওয়ার গতিতে বেঁকে যায়, আর একটু পরেই আতামিয়া ধপ করে নিচে পড়ে যায়। কিছুক্ষণ আগে যেই প্লেনটা উড়ে গিয়েছিল সেই প্লেনটা এবার আতামিয়ার কাছেই ল্যান্ড করে। এটা একটা জার্মানি প্লেন ছিল। দুজন নাৎজি সেনা সেখানে আসে প্লেনের তেল খুঁজতে, আর তখন একজন সৈনিক আতামিয়াকে সেখানে দেখতে পায় এবং সে ভাবে ফাঁসি দেওয়ার পরও একজন মানুষ কিভাবে বেঁচে আছে। এই সৈনিকটা এবার বন্দুক বের করে গুলি করার জন্য। এরই মধ্যে আতামিয়া ওই সৈনিকটার পায়ে একটা লাথি মারে, আর সেই সৈনিকটা সোজা একটা ইটের উপর পড়ে এবং সে সেখানেই তার মাথা ফেটে মারা যায়। এবং আরেকজন যে ছিল তার মাথায় আতামিয়া জোরে একটা ইট দিয়ে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে। আতামিয়ার এবার মন খুব খারাপ হয়ে যায়। সে তার হাতে এই সোনার টুকরোটা নিয়ে বসেছিল, যেটা কাল রাতে ব্রুনো তার পকেটে রেখে দিয়েছিল। তার সব কষ্টের সোনা ওই নাৎজি বাহিনীরা চুরি করে নিয়ে গেছে। সে কি করবে ভেবে পায় না। তখনই তার পাশে সেই প্লেনটা দেখতে পায়, যেটাই করে এই দুজন সৈনিক এখানে এসেছিল। আতামিয়ার মাথায় এবার একটা বুদ্ধি আসে। সে এবার এই সৈন্যটার ড্রেস পরে নেয়, আর তার পিঠের কাছে যে কেটে গিয়েছিল আতামিয়া এবার একটা লোহার তার নিয়ে সেটা সেলাই করে, আর তার গায়ে যে গুলি লেগেছিল সেটাও সে বের করে। এবার সে পেট্রোল দিয়ে তার শরীরের ক্ষত জায়গাগুলো ধুয়ে ফেলে, আর এরপর সে সেই প্লেনটা নিয়ে বেরিয়ে যায়। এদিকে ব্রুনো ও তার দলবল নিয়ে নরওয়ের দিকে যাচ্ছিল। এখানে সে বুদ্ধি করে এখান থেকে সে আর উল্ফ সোনাগুলো নিয়ে পালিয়ে যাবে, কারণ তার একটু সামনেই তাদের জন্য একটা প্লেন অপেক্ষা করছিল। কিন্তু কিছু দূরে যেতেই তারা দেখতে পায় রাস্তার মধ্যে একটা ফাইটার প্লেন পড়ে রয়েছে। প্লেনে কেউ বেঁচে আছে কিনা সেটা দেখার জন্য ব্রুনো কয়েকজন সৈন্য নিয়ে এগিয়ে যায়। দেখা যায় প্লেনের ভিতরে একটা মৃত নাৎজি সৈন্য রয়েছে, আর তার গলায় একটা দড়ি বাঁধা। উল্ফ এই দড়িটা দেখে চিনতে পারে সে কাল রাতেই এই দড়িটা দিয়ে আতামিয়াকে ফাঁসি দিয়েছিল। ব্রুনো এবার ভয় পেয়ে যায়, এটা কি করে সম্ভব। সে তখন সাথে সাথে সবাইকে বলে ফুল স্পিডে এখান থেকে যেতে, যা কিছুই হয়ে যাক না কেন কেউ যেন কোথাও দাঁড়ায় না। এই সৈনিক দলটা আবার চলতে শুরু করে, কিন্তু এরই মধ্যে তাদের মৃত্যুলীলা শুরু হয়ে যায়। মেয়েগুলোকে যে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে দুইজন সৈনিক বসেছিল, আর তখনই হঠাৎ করে একজনের গলায় ছুরির কোপ এসে পড়ে। সে তখন সাথে সাথেই মারা যায়। আরেকজন সৈনিক বাইরে মুখ দিয়ে দেখতে চায় কি হয়েছে। এরই মধ্যে তাকে টেনে বাইরে ফেলে দেওয়া হয়, আর পিছন থেকে আসা ট্যাঙ্ক এই সৈনিকটাকে পিষে ফেলে। এরপর আতামিয়া ওই ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ে। সে সেখানে থাকা সেই মেয়েগুলোকে রাইফেল দেয়, যাতে তারা এই নাৎজি বাহিনীদের সাথে লড়াই করতে পারে। আতামিয়া আবার বাইরে বেরিয়ে যায়। এই ট্যাঙ্কটা যে চালাচ্ছিল তার কানের পাশ দিয়ে হঠাৎ করেই একটা লোহার রড ঢুকে পড়ে। তবে সেই সৈনিকটা বেঁচে যায়, কিন্তু পরেরটা সোজা তার মাথার খুলে দিয়ে ঢুকে যায়। আতামিয়া এবার এই লোকটাকে টেনে বাহিরে ফেলে দেয়। এরপর এই মেয়েগুলোর মধ্যে একজন ট্রাক চালাতে থাকে। এই মেয়েটা এবার ট্রাকটার স্পিড বাড়িয়ে সামনে থাকা সৈন্যদের ট্রাকের পাশে নিয়ে যায়, আর সাথে সাথে ভিতর থেকে মেয়েগুলো রাইফেল বের করে সামনে থাকা সব সৈন্যদের মেরে ফেলে। এই সিনটা যে আমার কতটা ভালো লাগেছে তা তোমাদের বোঝাতেই পারবো না। তো যাই হোক, আতামিয়া এবার এই ট্রাক থেকে ওই ট্রাকের উপর ঝাঁপ দেয় এবং সে তার হাতে থাকা কুড়োল দিয়ে ট্যাঙ্কের গেটের উপর কোপাতে থাকে। তো এই সময় ব্রুনো বুদ্ধি করে ট্যাঙ্কটাকে ব্রেক করে, আর আতামিয়া নিচে পড়ে যায়। আর মুহূর্তের মধ্যেই গেট খুলে উল্ফ বাইরে বেরিয়ে আসে, আর এলোপাথারি গুলি করতে থাকে আতামিয়ার দিকে। তবে আতামিয়া কোনো মতে বেঁচে যায়। সে এবার ট্যাঙ্কের উপরে উঠে আসে। এবার শুরু হয় আতামিয়া আর উল্ফের মধ্যে ফাইট। আতামিয়া এক পর্যায়ে খুশি দিয়ে উল্ফের হাত ভেঙে দেয় এবং তারা দুজনেই ট্যাঙ্ক থেকে নিচে পড়ে যায়। ব্রুনো প্রেসকুপ দিয়ে দেখতে পায় উল্ফ নিচে পড়ে গেছে, কিন্তু সে তাকে বাঁচানোর বদলে সেখান থেকে পালিয়ে চলে যায়। এদিকে আতামিয়া উল্ফকে কাহিল করে ফেলে। সে এবার হাতের কুড়ালটা তুলে ধরে উল্ফকে মারার জন্য, কিন্তু উল্ফ হাত জোর করে ক্ষমা চায় আতামিয়ার কাছে। এরই মধ্যে দুজন নাৎজি সৈনিক সেখানে বাইক নিয়ে আসে। আতামিয়া তার হাতের কুড়োল তুলে ওই দুইজন সৈনিককে সাবধান করে দেয়। এবারে এই দুইজন সৈনিক ভয়ে তাদের বন্দুক ফেলে ওখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। এরপর উল্ফকে সেখানে রেখে আতামিয়া এই বাইকে উঠে পড়ে আর ব্রুনোর পিছু করে। উল্ফ ভাবে সে হয়তো বেঁচে গিয়েছে, কিন্তু তখন এসে দেখে সেই মেয়েগুলোকে, যেই মেয়েগুলোকে তারা এতদিন ধরে অত্যাচার করে আসছিল।
আর সেই মেয়েরা তাদেরকে বদলা নিবে। অন্যদিকে দেখা যায় ব্রুনো ট্যাঙ্ক নিয়ে সেই প্লেনের কাছে চলে এসেছে, যেটাই করে সে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করেছিল। এখানে একজন পাইলট তার জন্য অপেক্ষা করছিল। ব্রুনো এবার তার ট্যাঙ্ক ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে, মানে নগদে পোল্টি। তো যাই হোক, এরপর সে প্লেনে উঠে পড়ে। প্লেনটা যখন রানওয়েতে চলছিল ঠিক তখনই সেখানে আতামিয়া চলে আসে এবং সে প্লেনের উপর গুলি চালাতে থাকে। কিন্তু এরই মধ্যে প্লেনটা বেশ গতি ধরে নেয় আর উঠতে শুরু করে। আতামিয়া সাথে সাথে সেই ক্রলটা বের করে আর ঝাঁপিয়ে পড়ে প্লেনের উপরে। কিছুক্ষণের মধ্যেই প্লেনটা আকাশের অনেক উচ্চতায় চলে আসে এবং দেখা যায় পাইলটের গলায় গুলি লেগেছিল। এদিকে বাইরে আতামিয়া প্লেনের উপরে ঝুলছিল। সে এবার কুড়াল দিয়ে প্লেনের প্রনেট ছিঁড়ে কোনো মতে ভিতরে চলে আসে। ব্রুনো এবার নিজে যায় আতামিয়াকে আটকানোর জন্য, আর দুজনের মধ্যে ভীষণ ফাইট হয়। এক পর্যায়ে আতামিয়া কাইল হয়ে পড়ে। ব্রুনো ক্রমাগত আতামিয়ার মুখে ঘুষি মারতে থাকে আর বলতে থাকে, তুমি কেন মরো না? কিন্তু বারবার মার খাওয়া সত্ত্বেও আতামিয়া বারবারই উঠে বসছিল। সে যেন কোনো কিছুতেই হার মানতেই চাচ্ছিল না। এক সময় আতামিয়া দেখতে পায় পাশে একটা বিশাল বড় বোমা রয়েছে। সে ব্রুনের হাতে থাকা হুকের সাথে বোমটা বেঁধে দেয় আর বোমটা রিলিজ করে দেয়। বোমটার সাথে সাথে নিচে পড়তে থাকে আর তার সাথে সাথে ব্রুনো নিচে পড়ে যায়। আর সে চিৎকার করে বলে, তুমি নরকে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই বোমটা নিচে পড়ে যায় এবং ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়। কিন্তু এরই মধ্যে সেই প্লেনটা কাত হয়ে নিচের দিকে পড়তে শুরু করে। আতামিয়া দেখে প্লেনটার পাইলট মারা গিয়েছে। সে ওখানে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু ওখানে একটাও প্যারাশুট ছিল না। আর আতামিয়া কি করবে তা ভেবে পাচ্ছিল না। সে সোনার ব্যাগগুলো নিজের কাছে আগলে নেয় আর নিজেকে প্লেনের সাথে শক্ত করে বেঁধে ফেলে। কিছুক্ষণের মধ্যে এই প্লেনটা ক্র্যাশ করে আর এটা একটা জলা জায়গা ছিল। চারিদিকে কাদা ছিটকে পড়ে। এখানে অনেক সময় পার হয়ে যায়, কিন্তু আতামিয়াকে দেখা যায় না। তাহলে কি আতামিয়া মারা গেল? আর এই প্লেন ক্র্যাশ করলে কি কেউ আদৌ বাঁচতে পারে? কিন্তু তখনই দেখা যায় জলের মধ্যে থেকে বুদবুদ করে বাবেল উঠছে। আতামিয়া কুড়োল দিয়ে অনেক কষ্টে নিজেকে কাদা থেকে বের করে, সাথে সেই সোনার ব্যাগ দুটো বের করে। তার সারা গায়ে কাদা লেগেছিল। তার মুখে ছিল মৃত্যুকে জয় করার অহংকার। অন্যদিকে আমরা সেই মেয়েগুলোকে দেখতে পাই। তারা পুরো ট্যাঙ্কটাকে উদ্ধার করে এনেছে আর সাথে উল্ফকেও ধরে এনেছে। এবার তারা উল্ফকে ফিনল্যান্ডের সৈনিকদের হাতে তুলে দেয়। এরপর আমরা একটা যুদ্ধ বিধ্বংস শহর দেখতে পাই। এখানে ব্যাংকের সামনে আতামিয়া বাইক নিয়ে আসে। তার কাঁধে সেই সোনার দুটো ব্যাগ ছিল এবং সে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। তাকে দেখে সবাই ভয়ে দূরে সরে যায়। আতামিয়া ব্যাংকের একটা টেবিলের উপর দুটো ব্যাগ থেকে সোনাগুলো ঢেলে দেয়। এত পরিমাণ সোনা দেখে সবাই তো হতবাক হয়ে যায়। আতামিয়া এবার গম্ভীর ভাবে বলে, এর বদলে টাকা চাই, বড় নোট দেবে যাতে ক্যারি করতে কষ্ট না হয়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটার কোন পার্টটা ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো আমি আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক গল্পে। তোমাদের মধ্যে যারা অ্যানিমেশন মুভি এক্সপ্লেন দেখতে চাও তারা সবাই আমার আরেকটা চ্যানেল ঝাল মুভি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে এই চ্যানেলটার। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি। তো আল্লাহ হাফেজ গাইস। সেই অবধি তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো।